স্বাগত জানাচ্ছি সময় সময় টেলিভিশনের বিশেষ আয়োজন নির্বাচনী পথচলা অনুষ্ঠানের সঙ্গে আছি আমি শফিকুজ্জামান রুবেল। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভোটের আগে উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় কিছু প্রার্থী, অভিযোগ বিএনপি নেতাদের। ব্যবসায়ীকে রাজনীতির পৃষ্ঠপোষক হতে না দেওয়ার হুঁশিয়ারি। নির্বাচনী আসন বন্টন নিয়ে জটিলতা, জামায়াত এনসিপি সহ 11 দলীয় জোটের প্রার্থী তালিকা ঘোষণায় স্থগিত। ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের সঙ্গে আলোচনা। নির্বাচনে মাঠে থাকবেন আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 9 লাখ সদস্য। পক্ষপাতিত্ব না করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। ভোট বানচালের চেষ্টা করলে ছাড় পাবে না জড়িতরা। এবং সবজি আর দেশীয় কাপড়ের সিংহভাগ চাহিদা পূরণ করছে নরসিংদী। হিমাগার সংকট ও টেক্সটাইল শিল্পে অস্থিরতায় কাটছে না পিছুটান, সমাধান চান এলাকাবাসী। কৃষি, শিল্প, ইতিহাস, ঐতিহ্য আর নদীমাতৃক জেলা নরসিংদী। নরসিংদী জেলায় মোট 5টি সংসদীয় আসন রয়েছে। এ জেলার মোট ভোটার প্রায় 20 লাখের কাছাকাছি। নির্বাচনী পথচলা অনুষ্ঠান নিয়ে আজকে আমরা রয়েছি নরসিংদীর পলাশ উপজেলার চরনগরদী বাজারে। ঠিক চায়ের দোকানে চায়ের চুমুকের সাথে চায়ের আড্ডায় মেতে উঠবো, উঠে আসবে গল্প, উঠে আসবে এ অঞ্চলের ভোটারদের প্রত্যাশা। বরাবরের মতোই আমাদের সাথে রয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রয়েছে দিনমজুর থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন স্কুলের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, রয়েছে বিভিন্ন বয়সী ভোটাররাও, রয়েছে নবীন ভোটার, রয়েছে প্রবীণ ভোটার। আমরা নবীন ভোটারদের কাছ থেকেই প্রথমে জানতে চাবো তাদের ভোট আসলে কাদের দিতে চান, কাদেরকে বেছে নিতে চান, যাদেরকে বেছে নেবেন তাদের কাছ থেকে কি প্রত্যাশা করেন, কেমন নরসিংদী গড়বেন সেই মানুষকে তারা আসলে বেছে নেবেন। আপনি একজন নবীন ভোটার, আমরা জানতে চাই যিনি নির্বাচিত হবেন তার কাছ থেকে কেমন নরসিংদী আপনি চান। প্রথমেই ধন্যবাদ সময় টিভিকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আর আমি শুরুতেই বলতে চাই, আমাদের এই নরসিংদী জেলাটি হচ্ছে ঐতিহ্যবাহী একটি জেলা। আর এই জেলার সবচেয়ে ঐতিহ্যবাহী শিল্পাঞ্চলেরই হচ্ছে আমাদের পলাশ থানা। আর এই থানার আমাদের একজন প্রার্থী খুবই পরিচিত। ওনার আব্বু এই অঞ্চলের মন্ত্রী ছিলেন, আর উনিও খুবই শিক্ষাবিদ। আপনি আসলে কেমন নরসিংদী চান যিনি নির্বাচিত হবে তার কাছ থেকে যদি আমাদের ছোট করে বলতেন। আমি আসলে নিরাপদ নরসিংদী চাই, যেখানে আমাদের আগামী ভবিষ্যৎ, আমরা যেই জুলাই আন্দোলন করেছি এই সুন্দর প্রত্যাশা নিয়ে যে আমাদের এই একটি সুবিচার সম্পূর্ণ একটি দেশ হবে, সেই প্রত্যাশা নিয়ে আমি আমার নরসিংদী যাতে মানে আগামীতে আপনি সুন্দর নরসিংদী চান, আমরা বুঝতে পেরেছি, আপনাকে ধন্যবাদ। আমার পাশে আরেকজন রয়েছেন, তিনিও আসলে তিনি প্রবীণ ভোটারদের মধ্যেই পড়েন। আপনার নাম কি করেন আপনি? আমি সাব্বির আহমেদ, আমি পেশাগত ইলেকট্রিশিয়ান। কেমন নরসিংদী চান, কেমন প্রার্থীকে আসলে যিনি নির্বাচিত হবেন? সুন্দর নরসিংদী চাই, যে আমাদের পলাশ থানা সুন্দর এবং ফুলের মতো একটি সুন্দর থানা আমাদের। তা আমরা সৎ, নিষ্ঠাবান এবং সন্ত্রাসমুক্ত এবং ন্যায় বিচার এবং সামাজিক ন্যায় বিচার যেন পাই, আমরা এই সরকার চাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে শুনছিলেন তারা চান সুন্দর নরসিংদী, তারা বলছেন তাদের যে নরসিংদী সজলা, সাফুলা, শ্যামলা, সেই নরসিংদীকে তারা চান। আমরা রয়েছি আরেকজন ভোটার। আপনার নাম কি, আপনার পেশা কি করেন? নাম মোহাম্মদ লিটন সরকার। আমি বিভিন্ন ব্যবসার সাথে জড়িত। আপনি ব্যবসার সাথে জড়িত। আপনি আসলে কেমন নরসিংদী চান, নির্বাচনের পরিবেশ কি, যিনি নির্বাচিত হবেন তার কাছে আপনার প্রত্যাশা কি? নির্বাচনী পরিবেশ আলহামদুলিল্লাহ ভালো আমাদের এখানে। আর আমরা এমন একটা ব্যক্তিকে নির্বাচিত করতে চাই যে সৎ, আদর্শ, নীতিবান, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত। এই পলাশ আমাদেরকে উপহার দিবে। আর আপনারা বিশেষ করে জানেন যে পলাশ একটি ফুলের নাম। আমরা চাই যেই নির্বাচিত হোক আমাদের পলাশ যাতে ফুলের মতো সাজাইতে পারে। জি, ধন্যবাদ। ফুলের মতো চান, নরসিংদী ফুলের মতো গড়ে উঠুক, সেটা আপনারা চান। আপনারা জানেন যে নরসিংদী হচ্ছে কৃষি বিপ্লবের একটি অপার সম্ভাবনাময় জায়গা। বলা হয়ে থাকে নরসিংদীর মাটি কৃষি খাদের জন্য ঝুড়ি, যেখানে বীজ বপন করা হয় সঙ্গে সঙ্গে অঙ্কুরোদ ঘটে যায়। তা আমরা কৃষি ক্ষেত্রে নরসিংদী এত বিপ্লব, সেই কৃষিকে নিয়ে
কেমন চিন্তা হয়েছে, কৃষির কি সংকট রয়েছে, আমরা যদি একটু জানতে চাই। আপনি তো এই অঞ্চলের ভোটার, আপনার নাম কি, কি করেন আপনি একটু বলবেন। আর কৃষি খাত যে রয়েছে, আমরা দেখি যে নরসিংদী জুড়ে বিভিন্ন আবাদি জমি রয়েছে, ফসল রয়েছে, বিভিন্ন ফল ফলাদি থেকে অনেক সবজি চাষ হয়। কি মনে হয় যে নরসিংদী কৃষিতে কি সংকট রয়েছে? আমি নাজমুল আলম সোহাগ, আমি অধ্যাপনা করি। নরসিংদীতে কৃষির তো অপার সম্ভাবনা, আপনি যেমনটা বললেন। তো সেখানে সবজির একটা বিশাল চাহিদা বাংলাদেশের পূরণ করে নরসিংদী। এবং এখানে একটা সংকট হলো এই যে বিপুল সবজি নষ্ট হয়, সেজন্যে এটা একটা হিমাগার খুব দরকার। এবং আমরা চাইব যে আগামীতে যারা নির্বাচিত হবেন, বিশেষ করে আমাদের বেলাবো মনোহরদী যে আসন, সেখানে বেলাবো কেন্দ্রিক বারৈচা বাজারের ওইদিকে যদি একটা হিমাগার হয়, তাহলে পরে সারা বছরব্যাপী এই সবজির চাহিদা পূরণে একটা ভারসাম্য রক্ষা হবে। তো এটা আমাদের বিশেষভাবে বলা। যে শুনছিল আসলে হিমাগার দরকার, কারণ যেহেতু এই অঞ্চলে প্রচুর কৃষি ফসল ফলানো হয়, হিমাগার হলে ভালোই হয়। আমরা আমরা জানি যে এই কিছুক্ষণ আগে আমরা শুনছিলাম, এখানে আসার পর গল্প শুনছিলাম যে কৃষকদের যে প্রত্যাশিত প্রার্থী তিনি হবেন, তাকে মূলত বিভিন্ন কৃষিক্ষেত্রে বিপ্লবের জন্য, উন্নয়নের জন্য আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তুলতে হবে। সেই সাথে সাথে এই অঞ্চলের আমরা জানি যে কৃষির পাশাপাশি শিল্পাঞ্চলের রূপ নিয়েছে, বিভিন্ন কলকারখানা তৈরি হয়েছে। সেক্ষেত্রে কি মনে হয় যে একটু জানতে চাইবো আপনার কাছ থেকে, যে এই যে বিভিন্ন শিল্পাঞ্চল বলা হয়, বিভিন্ন কলকারখানা গড়ে উঠেছে, এর ফলে কতটুকু বেকারত্ব দূর হলো, বা এই অঞ্চলে আসলে কি ঘাটতি রয়েছে বা কি ডেভেলপ করা জরুরি, যিনি নির্বাচিত হবেন তার হাত ধরে কি ডেভেলপ আপনারা চান, যেটা আসলে শিল্প বিপ্লব ঘটাবে এই অঞ্চলে? আমাদের এলাকায় তো সবই আছে, কিন্তু বিদ্যুৎ আছে, গ্যাসের সমস্যা, গ্যাস হইতে ডক্টর মোহিন খান স্যার আমাদের অনেক প্রিয় লোক, জানা অনেক পছন্দের লোক। আর স্যার ছাড়া কোনো বিকল্প নাই পলাশে, এমন একজন ব্যক্তি উনি। দান আমাদের সবচেয়ে মূল্যবান জিনিস, এই এলাকার মধ্যে সবচেয়ে স্যারের গুরুত্ব। ডক্টর মোহিন খান এই এলাকার সবচেয়ে একজন পার্সন। আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে শিল্প বিপ্লব ঘটাতে হলে কী ধরনের পদক্ষেপ একটি জেলায় নেওয়া জরুরি, এবং যারা নির্বাচিত হবেন তাদের আসলে কোন কাজটি, মানে কোন দিকে সবচেয়ে বেশি ফোকাস দেওয়া জরুরি, আপনি যদি একটু বলেন। ধন্যবাদ। আমি নাসির আহমেদ রিগান, পরিচালক, নরসিংদী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বেসিক্যালি সময় টিভিকে ধন্যবাদ যে নির্বাচনের আগ মুহূর্তে এত সুন্দর একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। আপনারা জানেন যে নরসিংদী একটি শিল্প সমৃদ্ধ এরিয়া। এটা যেন অবাক হবেন যে বাংলাদেশের মধ্যে যত লোকাল কাপড়ের চাহিদা আছে তার প্রায় 65% নরসিংদী বেয়ার করে। সেই ক্ষেত্রে নরসিংদীকে আমরা ডেফিনেটলি বাংলাদেশের মধ্যে অন্যতম একটি কাপড়ের মার্কেট হিসেবে আমরা আখ্যায়িত করতে পারি। কিন্তু নরসিংদীতে যেই সমস্যাগুলো আমরা ফেস করছি, সেগুলোর মধ্যে সর্বপ্রথম সমস্যা হলো বিদ্যুতের সমস্যা, 2 নাম্বার হলো গ্যাসের সমস্যা, 3 নাম্বার হলো রাস্তাঘাটে যানজটের একটা প্রবলেম থেকে থাকে। ইভেন আপনারা জানেন যে বাবুরহাট এবং মাধবদী শুধু নরসিংদী নয়, পুরো বাংলাদেশের মধ্যে একটি সমাদৃত দুটি বাজার। এই বাজারের চারপাশ আপনি ভিজিট করলে দেখবেন যে এটা অব্যবস্থাপনায় ভর্তি। এটার একটি সুন্দর ব্যবস্থাপনা প্রয়োজন। যেমন এটার পাশে একটি লেক গিয়েছে আপনারা দেখেন, কিন্তু এটার যেই বর্জ্য এবং এটার যেই অবস্থা, এটা খুবই নাজেহাল। এটা যদি সরকারিভাবে এই বাজার কেন্দ্রিক, নরসিংদী কেন্দ্রিক যদি একটি সুন্দর পরিকল্পনা করে ব্যবসায়ীদেরকে ব্যবসা বান্ধব একটি নীতি প্রণয়ন করে শিল্প মন্ত্রণালয় থেকে এই জেলার প্রতি একটি সুন্দর এক্সট্রা কেয়ার দিয়ে যদি এই জেলাটাকে সাজানো যায়, তাহলে ইনশাআল্লাহ নরসিংদী থেকে বাংলাদেশের শিল্প বিপ্লব শুরু হবে ইনশাআল্লাহ। আসলে শুনছিলেন, নরসিংদী অত্যন্ত সম্ভাবনাময় একটি জেলা, যে জেলায় শিল্প উন্নয়ন করতে গেলে যাবতীয় যে সংকটগুলো রয়েছে সেই সংকট থেকে উত্তরণের জন্য যারা নির্বাচিত হবেন তাদেরকে সেটা পদক্ষেপ নিতে হবে। আমরা জানি যে নরসিংদীর যাবতীয় যে বিষয়গুলো রয়েছে, নদী বেষ্টিত, নদী ভাঙন থাকে, নদী শাসনের ব্যবস্থা থাকে, পরিবেশ দূষণের একটা ব্যবস্থা থাকে। আপনারা যদি একটু বলতেন আসলে নরসিংদীতে এই পরিবেশ নিয়ে যারা কাজ করে বা যারা নির্বাচিত হয়েছেন বা হবেন, তাদের আসলে পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য কি কি করতে হবে, যদি একটু বলতেন। জি ধন্যবাদ। আমি মঞ্জিল আহমেদ, একজন টিচার। শিল্প বিপ্লবের পর নরসিংদীতে কলকারখানার বিষাক্ত গ্যাস বর্জ্যে নরসিংদী নদীগুলো প্রায় মৃত হয়ে গেছে। যেই নদীতে 80-র দশকে আমরা সাঁতার কাটতাম, গোসল করতাম, মাছ ধরতাম, এখন এই নদীতে পা রাখা যায় না। পা রাখলে খাজলি, পাঁচরা এগুলো হয়। এখন নরসিংদীতে ইটিবি প্ল্যান্ট পুরোপুরি চালুর আমাদের দাবি। আমরা শিল্প বিপ্লব চাই এবং নরসিংদীর নদীগুলো বাঁচবে, পরিবেশ বাঁচবে, মানুষ বাঁচবে। এগুলোর জন্য সরকার
তথা যারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদে এমপি হবে, মন্ত্রী হবেন, তাদের কাছে আমাদের এই প্রার্থনা, এখানে ইটিপি চালু করতে হবে এবং নদীর যে বর্জ্য এগুলো দূর করার জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আমরা আবার নদীতে নৌকা চালাতে চাই, মাছ ধরতে চাই। অনেক ধন্যবাদ। নদী বেষ্টিত অঞ্চল নরসিংদী, নদীতে আবার মাছ ধরতে চান, নৌকা চালাতে চান, প্রত্যাশিত যিনি প্রার্থী হবেন, পাশ করবেন, তিনি সেটা করে তুলবেন, সেই প্রত্যাশা এই অঞ্চলে ভোটাররা করছেন। আপনার সাথে একটু জানতে চাই, এই অঞ্চলে আসলে আপনি কাজ করেন দীর্ঘদিন যাবৎ, আপনার কি মনে হয় নরসিংদীতে কোন বিষয়গুলোতে অনেক বেশি সংকট রয়েছে, যারা নির্বাচিত হবেন তাদেরকে সেদিকে বেশি ফোকাস দেওয়া জরুরি? আপনি যদি একটু বলতেন ছোট করে আমাদের। ধন্যবাদ সময় টিভিকে। আমি হলধর দাস, সম্পাদক সুজন সুশাসনের জন্য নাগরিক, নরসিংদী জেলা। আমি প্রথমেই সুশাসন প্রতিষ্ঠার জন্য তাদেরকে আমরা চাবো যারা এখানে সুশাসন প্রতিষ্ঠা করতে পারবে। দীর্ঘ সময় ফেসিস্টদের আমলে আমরা যা দেখেছি, টেন্ডারবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, এই অঙ্গীকার যারা করবে এবং অতীতে যারা এই পর্যন্ত এই চাঁদাবাজির আশ্রমের পরিণত করেছে নরসিংদী জেলাকে, নরসিংদী জেলা না সারা বাংলাদেশকে, তারা যেন নির্বাচিত না হতে পারে। জনগণও সেটা চায়। উৎসব মুখর নির্বাচন হবে, আমরা সাদরে অংশগ্রহণ করব, সেই রকম পার্টি আমি প্রত্যাশা করব। সুশাসন প্রতিষ্ঠা যার মাধ্যমে হবে, টেন্ডারবাজি চাঁদাবাজি থাকবে না। সুশাসন প্রতিষ্ঠার জন্য সুন্দর শিক্ষা প্রতিষ্ঠানের এখানে অভাব আছে। আপনাকে ধন্যবাদ। ইনি অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিভিন্ন অসঙ্গতির বিষয়, যে অসঙ্গতির ফলে একটি জেলা না পুরো দেশই ধ্বংস হয়ে যায়। সেখান থেকে বেরিয়ে আসার জন্য যারা প্রার্থী হয়েছেন, যারা নির্বাচিত হবেন, তারা কি পদক্ষেপ নেবেন বা নেওয়া উচিত, সে বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। আমাদের যিনি সহকর্মী, এই নরসিংদী জেলায় যিনি কাজ করেন, আমার সহকর্মী রয়েছেন আমার সাথে, তিনি আমাদের একটু জানাবেন। তিনি একটি প্রতিবেদন করেছেন, তিনি এই অঞ্চলে দীর্ঘদিন যাবৎ কাজ করেন। কি মনে হয় আপনার প্রতিবেদনের মধ্য দিয়ে নরসিংদীর কোন বিষয়গুলো সামনে আসে? আসলে আপনি আমার প্রতিবেদন দেখেছেন যে নরসিংদী কৃষি, শিল্প এবং শিক্ষা, চিকিৎসা ক্ষেত্র পুরো বিষয়টা আসলে তুলে ধরা হয়েছে। এবং এই যে চিকিৎসা ক্ষেত্রটা কিন্তু নরসিংদীর মানুষজন কিন্তু দীর্ঘদিন ধরে পিছিয়ে আছে। কোনো বড় ধরনের দুর্ঘটনা হলে, সামান্য কিছু হলেই কিন্তু ঢাকায় পাঠাতে হয়। এর পাশাপাশি কিন্তু নরসিংদী আরও কিছু সমস্যা রয়েছে, যেটা চরাঞ্চলে প্রায় সময় টাটা যুদ্ধ হচ্ছে, এটাও কিন্তু দীর্ঘদিন বন্ধ হচ্ছে না। মানুষ কিন্তু দীর্ঘদিন ধরে দাবি করছে এই ধরনের সমস্যা বন্ধ করার জন্য। পাশাপাশি আপনাকে জানাতে চাই যে গত এক বছরও কিন্তু নরসিংদীতে প্রায় 136 জন খুনের ঘটনা ঘটেছে। এইসব সমস্যা কিন্তু চাচ্ছে নরসিংদীর মানুষজন। জি, আপনাকে ধন্যবাদ। তো আপনি এই বিষয় নিয়ে একটি প্রতিবেদন আপনি করেছেন। আমরা সেই প্রতিবেদনটি দেখে আসব, তখনই আসলে জানতে পারবো আসলে কি বিষয় নিয়ে তিনি প্রতিবেদনটি করেছেন। আমরা প্রতিবেদনটি দেখে আসবো। ২৬ লাখ মানুষের বসবাসের জনপদ নরসিংদী। এখানকার জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ, প্রায় ৩০% মানুষের পেশা কৃষিকাজ। এই অঞ্চলকে দেশের সবজির ঝুড়ি বলা হয়। জেলার শিবপুর, মনোহরদী, বেলাব ও রায়পুরা উপজেলায় চোখ মেললেই দেখা যায় সবুজের সমারোহ। উর্বর মাটি আর কৃষকের পরিশ্রমে নরসিংদী আজ সবজি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। এ জেলায় উৎপাদিত হয় বেগুন, ফুলকপি, শিম, বাঁধাকপি, পেঁপে সহ বিভিন্ন ধরনের সবজি। এখানকার উৎপাদিত শাকসবজির প্রায় 40% সরবরাহ করা হয় রাজধানী ঢাকা সহ আশপাশের কয়েক জেলায়। রপ্তানি করা হয় বিদেশেও। কখনো উচ্চ ফলন হলেও বাধা হয়ে দাঁড়ায় মধ্যস্বত্বভোগী বা জেলায় কোনো হিমাগার না থাকার সমস্যা। কাঁচামাল রাখার জন্য হিমাগার দরকার ছিল, ওইটা আমাদের নরসিংদীতে নাই। কৃষির যে পণ্যগুলো আছে ওইগুলা ভালো ট্রান্সপোর্টেশন বা বাজার যাতে স্থিতিশীল একটা বাজার থাকে। কৃষককে যেন আমরা মূল্যায়ন পাই এমন একটা লোক আমরা চাই। এদিকে প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত জেলার শেখেরচর বাবুরহাট 100 বছরের ঐতিহ্যবাহী এই হাটটি দেশের অভ্যন্তরীণ কাপড়ের চাহিদার প্রায় 70% পূরণ করে। এই বিশাল সাম্রাজ্যের সপ্তাহে কয়েকশো কোটি টাকার লেনদেন হয়। বাবুরহাটের কাপড়ের যোগান দেয় জেলার 12,000 পাওয়ারলুম টেক্সটাইল ও বস্ত্র শিল্প কারখানা।
এছাড়া জেলার দুটি বিসি শিল্পনগরী গড়ে উঠলেও সেখানে রয়েছে নানান সংকট। সবশেষ 2023 সালে সম্প্রসারিত নতুন বিসিকে প্লট বরাদ্দে রাজনৈতিক প্রভাব আর অব্যবস্থাপনার কারণে নরসিংদীর বিসিকের সম্ভাবনা এখন হুমকির মুখে। অভিযোগ আছে বিসিকের প্লট বরাদ্দ থেকে শুরু করে দৈনন্দিন কার্যক্রমেও চলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখলদারিত্ব। প্রকৃত উদ্যোক্তারা তাই কোণঠাসা হয়ে পড়ছেন। এর সঙ্গে যোগ হয়েছে গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকট। নির্বাচন পরবর্তীতে যে উন্নয়ন মহাপরিকল্পনা, সেই উন্নয়ন মহাপরিকল্পনায় সকল মানুষকে সংযুক্ত করা, এটাই হবে সবচেয়ে বড় কাজ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে অভাবনীয় সাফল্যের রেকর্ড থাকলেও জেলা শহরে পা রাখলে আজও খুঁজে পাওয়া যাবে না কোনো পূর্ণাঙ্গ পাবলিক কিংবা বেসরকারি বিশ্ববিদ্যালয়, নেই কোনো মেডিকেল কলেজও। এই মুহূর্তে যদি শিক্ষাকে নরসিংদীর যে শিক্ষানগরী এটাকে পরিপূর্ণ করতে হয়, তাহলে পরে এখানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা অত্যন্ত জরুরি। শিক্ষার এই অপূর্ণতার চেয়েও করুণ দশা স্বাস্থ্য খাতের। প্রায় 26 লাখ মানুষের এই জনপদে কোনো সরকারি মেডিকেল কলেজ না থাকায় জেলা সদর ও মাত্র 100 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভরসা। অন্যদিকে এ জেলায় 2500 বছরের প্রাচীন মহাজনপদ, রাজধানী ও একটি দুর্গ নগর নিয়ে ওয়ারি বটেশ্বর, সেই সঙ্গে প্রথম কোরআন শরীফ বাংলা অনুবাদ করা গিরিশচন্দ্র সেনের বাড়িসহ নানা প্রাচীন নিদর্শন আর প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ স্থান থাকার পরও পর্যটন কেন্দ্র গড়ে না ওঠায় আক্ষেপ জানান বিশিষ্টজনেরা। নতুন সরকার যারা গঠন করবে তাদের প্রতি আমাদের একটা বিশেষ আহ্বান থাকবে, পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগটা তারা গ্রহণ করবে এবং সেটা বেসরকারি উদ্যোক্তা যারা আছে তাদেরকেও তারা সহায়তা করতে পারে। জেলায় আগামী দিনে কৃষি, শিল্প, শিক্ষা ও চিকিৎসা খাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে এমনটাই প্রত্যাশা এ জেলার প্রায় 19.5 লাখ ভোটার সহ সবারই। সময় সংবাদ, নরসিংদী। আমরা আমাদের সহকর্মী আশিকুর রহমান পিয়ালের প্রতিবেদনটি দেখলাম, যেখানে আসলে বিভিন্ন বিষয়গুলো উঠে আসছে। আমরা যে আলোচনা করছিলাম যে নরসিংদীর সম্ভাবনাময় জেলা নরসিংদী, সেই জেলায় যেই সংকটগুলো রয়েছে সেই সংকট নিয়ে আমাদের সহকর্মী তিনি কিন্তু এই প্রতিবেদনটি করেছেন। আমরা একটু কথা বলতে চাই, এখানে যারা রয়েছেন বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেন, পরিবেশ নিয়ে কাজ করেন, কেউ ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, কেউ শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত। আমরা সকলের সাথেই কথা বলবো। আপনি একটু আপনার নাম পরিচয়টা দিবেন একটু প্লিজ। আমি মশিউর রহমান মৃদা, অধ্যক্ষ নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজ। আপনারা আমাদের প্রতিবেদনটি ছিল যে প্রতিবেদনটি উঠে আসছে বিভিন্ন ক্রাইসিস নরসিংদীর, সেখানে উঠে আসছে শিল্প বিপ্লব, উঠে আসছে কৃষিখাত, যেখানে কৃষিতে বিভিন্ন সংকট রয়েছে, উঠে আসছে মাদক। তো তো সেই বিষয়গুলো একটু বলবেন যে এখানে আসলে পরিবেশ নিয়ে বা এই যে কৃষিখাত নিয়ে কি ক্রাইসিসগুলো আছে। দেখুন, এটি তো শিল্পনগরী, সকলেই জানে যে ঢাকার একেবারেই নিকটবর্তী একটি জেলা এবং এখানে অনেক শিল্প প্রতিষ্ঠান রয়েছে। শিল্প প্রতিষ্ঠানগুলোর কারণেই পরিবেশের অনেক ক্ষেত্রে দূষণ হচ্ছে। বিশেষ করে অনেক শিল্প প্রতিষ্ঠান বিধিসম্মতভাবে ইটিপি করছে না এবং সেই ক্ষেত্রে আমরা বলবো যে মূলত শিল্প প্রতিষ্ঠানগুলোর কারণে এখানে পরিবেশের একটা ভারসাম্যহীন হয়ে পড়ছে। আর কৃষিক্ষেত্রে আমাদের নরসিংদী একটা অভূতপূর্ব জাগরণ সৃষ্টি করছে, বিশেষ করে ফল এবং সবজির ব্যাপারে। ফল এবং সবজি, এখানকার ফল এবং সবজি সারা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানিও হচ্ছে। তো সেই ক্ষেত্রে আগামী দিনে যে নির্বাচন হতে যাচ্ছে, যারা জনপ্রতিনিধি হতে যাচ্ছেন আমাদের, তারা যদি আমাদের এই যে শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য উচ্ছিষ্ট এবং কেমিক্যাল এগুলোর দ্বারা যে দূষিত হয়েছে, এবং আমাদের কিন্তু দুই পাশে, এই জেলার দুপাশে দুটো নদী রয়েছে, একটি মেঘনা নদী আর একটি শীতলক্ষা নদী, এবং আর চারপাশে ঘিরে আরও নদী, ছোট ছোট নদী রয়েছে। প্রায় সকল নদীগুলোই এখন এই শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য দ্বারা দূষিত হয়ে যাচ্ছে এবং সেখানে আমরা ছোটোকালে যে মাছ দেখেছি বা যে পানির যে আকার দেখেছি সেগুলো এখন আর নেই বললেই চলে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা শুনছিলাম আসলে আপনি অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরছেন। আমরা একটু কথা বলতে চাই এই অঞ্চলের। আমরা জানি যে প্রতিবেদন ছিল সেখানে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, কৃষি, তারপরে শিল্প সব কিছু উঠে আসছে। আমরা একটু জানতে চাই অঞ্চলের স্বাস্থ্য খাতের কি পরিস্থিতি। খুব ঢাকার সাথে লাগোয়া একটি জেলা, সেই জেলার স্বাস্থ্য খাতের কি পরিস্থিতি একটু আমাদের একটু যদি বলতেন। আপনি স্বাস্থ্যের সাথে জড়িয়ে আছেন, দীর্ঘদিন যাবত কাজ করেন, বলবেন যে নরসিংদীতে আসলে স্বাস্থ্য খাতের কি অবস্থা, বর্তমান পরিস্থিতি কি, এবং যারা নির্বাচিত হবে তাদের কি পদক্ষেপ নেওয়া খুব জরুরি। ধন্যবাদ। প্রথমত শুভেচ্ছা এবং শুভেচ্ছা জানাচ্ছি উপস্থিত সবাইকে।
আসলে পলিসিগত বিষয় নিয়ে বলার চেয়ে আমি একটা দোয়া বা আশাবাদ রেখে আমি আমার বক্তব্যটা খুব সংক্ষেপে শেষ করতে চাই এভাবে যে যে দলই সরকার গঠন করুক, যে দলই ক্ষমতায় আসুক, সেটা আমাদের জাতীয়তাবাদী দলের তারেক রহমান সাহেবের 31 দফার প্রস্তাবিত 26 দফার স্বাস্থ্যসেবা নিয়ে বক্তব্য হোক, অথবা যে দলই ক্ষমতায় আসুক, আমরা চাবো সরকারের পলিসি এবং নীতি নির্ধারণী বিষয়ে যেটা নিয়ে তারা বক্তব্য দিবেন, যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, তাদের মাধ্যমে এমন একটা স্বাস্থ্য ব্যবস্থা হোক যেখানে হাসপাতালে যে রোগীরা যাবেন সেবা নিতে, তারা তাদের মনমতো সেবা জেলা। আপনার কাছে কি মনে হয় যে এখানে আসলে স্বাস্থ্য খাতে কি সংকটটা রয়েছে? সংকট বলতে আমরা আসলে যে পরিমাণ রোগী আমাদের বিভিন্ন হাসপাতালগুলোতে যায়, আমরা চেষ্টা করছি এই পরিমাণ রোগীগুলোকে সংকলন এবং সেবা দেওয়ার, কিন্তু হয়তো আরও অনেক বেশি স্বাস্থ্যসেবা জড়িত প্রতিষ্ঠান যদি গড়ে ওঠে ভবিষ্যতে ইনশাল্লাহ, সেটা হতে পারে মেডিকেল কলেজ, হতে পারে বিশেষায়িত হাসপাতাল, এর মাধ্যমে স্বাস্থ্যসেবা দেওয়ার যদি ব্যবস্থা তৈরি হয়, পর্যাপ্ত জনবল, প্রয়োজনীয় অবকাঠামো এবং প্রয়োজনীয় পরিমাণ সিকিউরিটির মাধ্যমে, তাহলে সেটা আমাদের জন্য সব দিক থেকে পর্যাপ্ত জনবল, আধুনিক চিকিৎসা ব্যবস্থা, বিভিন্ন সরঞ্জাম, বিশেষজ্ঞ ডাক্তার, এই সকল সম্মিলিত প্রচেষ্টা আসলে স্বাস্থ্য খাতে উন্নয়ন হয়। আপনি একটু বলবেন আপনার নাম, পরিচয়টা, আপনি কি করেন? আমার নাম জামালুল্লাহ, আমি পেশায় শিক্ষক। শিক্ষা ব্যবস্থা নিয়ে যদি আমরা কথা বলি, প্রত্যেক জেলায় আমরা যাই, ঘুরি, নির্বাচন আলোচনায় নানান কথা শুনি। কি মনে হয় নরসিংদীতে শিক্ষার ব্যবস্থা কি, শিক্ষার কেমন হাল দেখছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ, নরসিংদী শিক্ষা নগরী বলা হয়, কারণ এগুলো অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখানে প্রতিষ্ঠিত হয়েছে, যার ফলে প্রতিটি শিক্ষা ব্যবস্থা গুণগত শিক্ষার দিকে উৎকর্ষ সাধন লাভ করছে নরসিংদী জেলায়। তো আমি আশা করবো যে নরসিংদীর একটা যদি এতটি শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ আছে, সহায় কলেজ আছে, পাশাপাশি একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করে, তাহলে আমাদের নরসিংদীর শিক্ষার্থীর পূর্ণাঙ্গতা লাভ করতে পারে। তো আমি আশা করবো সামনে নির্বাচনে যারা আসবেন নরসিংদীর পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় তো হয়, সেক্ষেত্রে আমি আশা ব্যক্ত করতেছি আমাদের একটা স্থাপন করার জন্য। পূর্ণাঙ্গ শিক্ষা, যেটা আসলে একটা বিশ্ববিদ্যালয় নেই নরসিংদীতে, শিক্ষা ব্যবস্থা ভালো বাট বিশ্ববিদ্যালয় নেই, বিশ্ববিদ্যালয় জরুরি। আপনি একজন তরুণ ভোটার, আমরা একটু ভোটের পরিস্থিতি যদি আলাপ করতে চাই, আপনি ভোট দিয়েছেন এর আগে কখনো? ভোট দিয়েছেন এর আগে নির্বাচন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এবার তো ভোট দিবেন, কি মনে হয় কেমন প্রার্থী হলে ভালো হয় এই নরসিংদীর জন্য? আসলে শুধু নরসিংদীর জন্য না, আমি উত্তরটা সারা বাংলাদেশের জন্য দিতে চাই। সেটা হচ্ছে আমরা যেটা দেখি যে রাজনৈতিক যারা রাজনীতি করে, রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে, তাদের একটা ধারণা থাকে যে তারাই একমাত্র দেশের সেবা করতে আসতেছে। আসলে আমরা যদি এইভাবে চিন্তা না করি, তাহলে আমরা যারাই কাজ করি, সেটা একজন মুচি হোক, সেটা একজন স্কুল শিক্ষক হোক, একজন রিক্সা ড্রাইভার হোক, উনিও কিন্তু দেশের জন্যই কাজ করতেছে। কিন্তু রাজনীতিবিদদের একটা মনের মধ্যে এরকম একটা থাকে যে তারাই দেশের কাজ করতে এখানে আসবে, এবং এই মোটিভ নিয়ে সামনে আসার পরে পরবর্তীতে আসলে তারাই আমাদেরকে সবচেয়ে বেশি হতাশ করে। তো আমরা এমন রাজনৈতিক দলকেই ক্ষমতায় চাই যারা আসলে জনগণকে যে কথাটা দিবে ওই কথাটা যেন বাস্তবায়ন করতে পারে, যেন হতাশ না হতে হয়। জনগণ যাতে হতাশ না হয়, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আমরা দেখি বিভিন্ন সময় স্বাধীনতার 54 বছরে জনগণ হতাশার নিমজ্জিত থাকে, তারা হতাশা থেকে বেরোতে যায়। এখানে কিছু প্রবীণ লোক দেখতে পাচ্ছি, প্রচুর লোকজনের সমাগম, আমরা সবার সাথে কথা বলতে পারছি না, চেষ্টা করছি। আমরা এই অঞ্চলের শিক্ষা, এই অঞ্চলের স্বাস্থ্য নিয়ে কথা বললাম, এই অঞ্চলের কৃষি নিয়ে কথা বললাম, জানার চেষ্টা করলাম। আমরা একটু জানতে চাইব সব কিছুর সাথে জড়িয়ে থাকে যোগাযোগ ব্যবস্থা। কি মনে হয় নরসিংদীর যোগাযোগ ব্যবস্থা কেমন? নরসিংদীর যোগাযোগ ব্যবস্থা, যেহেতু নরসিংদী ঢাকার পার্শ্ববর্তী একটি বিখ্যাত জেলা সারা বাংলাদেশের মধ্যে, এর যোগাযোগ ব্যবস্থা মোটামুটি ভালো, এবং বিশেষ করে নরসিংদী সদর এবং পার্শ্ববর্তী উপজেলা পলাশ, এখানে ডক্টর মঈন খান দ্বারা ব্যাপক উন্নয়নের মাধ্যমে আগেই যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো ছিল, এখনও অত্যন্ত ভালোই আছে ইনশাল্লাহ। জি, বুঝতে পারছি, ধন্যবাদ। যোগাযোগ ব্যবস্থা মোটামুটি ঠিক আছে নরসিংদীতে। তারপর একটু জানতে চাই যে একটা শিল্পাঞ্চল হলে বিভিন্ন জায়গা থেকে বড় বড় লরি আসে, যানবাহন আসে, ট্রাক আসে, আমরা এদিকটা একটু যেতে চাই। অনেক লোকজন আছে এদিকে, আপনি কিছু বলতে যাচ্ছেন মনে হয় না? কি নাম আপনার, কি নাম? হাসতেছেন। আইনুদ্দিন। আইনুদ্দিন, কি করেন আপনি? আমার একটা লেদ ওয়ার্কশপ আছে, লেদ ওয়ার্কশপে আমি নিজেই কাজ করি। আপনি তো বড় বিজনেসম্যান। কি অবস্থা, সামনে নির্বাচনে কেমন প্রার্থী দেখতে চান? ভালো প্রার্থী দেখতে চাই, যাতে মানুষের কল্যাণে কাজ করে, মানুষের শান্তি শৃঙ্খলা বজায় রাখে, এরকম প্রার্থী দেখতে চাই। মানব কল্যাণে যারা কাজ করে তাদের দেখতে চান। আপনি একজন তরুণ মানুষ, এসছেন এখানে, আমরা একটু কথা বলতে চাই। ভোট দিয়েছেন এর আগে? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম আকাশ। করেন আপনি? আমি এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। আপনার কি মনে হয় নরসিংদী আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন?
আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই অবনতির দিকে। চরাঞ্চলগুলোতে নিয়মিত মারামারি হচ্ছে এবং এক বছরে প্রায় ৩৬টার মতো খুন হয়েছে। তাছাড়া অবৈধ অস্ত্রের সরাসরি এবং নিজেরা তৈরি করছে চরাঞ্চলগুলোতে অবৈধ অস্ত্র। তো আমি চাই যেন যে কোনো সরকার আসুক বা অন্তর্বর্তীকালীন সরকার হোক, যেন অবৈধ অস্ত্রটা যেন সরাসরি বন্ধ হয় এবং প্রশাসনের মানে দৃষ্টি আকর্ষণ করছি যেন এগুলো বন্ধ হয়। মানে অস্ত্র, অবৈধ অস্ত্র, বিভিন্ন মহড়া, এই যে যেই বিষয়গুলো ভাই বললেন, কি মনে হয় এর পেছনে যারা থাকে, সামনে যারা নেতৃত্বে আসবেন, তাদের কাছ থেকে আসলে কি প্রত্যাশা করেন এই নিরাপত্তা যাতে আপনাদের এই অঞ্চলে থাকে? কি করা উচিত তাদের? আসলে ৫ই আগস্টের আগের পরিস্থিতি একরকম, আর যদি মূল্যায়ন করি ৫ই আগস্টের পরে আমরা যেটা আশা করেছিলাম, পেশি শক্তির ব্যবহার কমবে, রাজনৈতিক যে কমিটমেন্টের জায়গাটা আমরা প্রত্যাশা করি যে প্রত্যেকে একটা বাংলাদেশপন্থী হবে এবং প্রত্যেকে দেশকে ধারণ করবে, কিন্তু এখনও এটা দেখা যাচ্ছে না। সেজন্য ধীরে ধীরে আমাদের আশার প্রদীপটা নিভে যাচ্ছে। বিশেষ করে যদি আমি লোকাল স্থানীয়ভাবে বলি, নরসিংদীর প্রেক্ষাপটে নেশাটা মারাত্মক সমস্যা। যদি আমি প্রথম 3টা সমস্যার কথা বলি আমাদের জেলার ক্ষেত্রে, 1 নাম্বার হবে নেশা, 2 নাম্বার হবে হচ্ছে অবৈধ অস্ত্র, 3 নাম্বার হচ্ছে চাঁদাবাজি, যেটা রাজনৈতিক মদদে চলছে। যারা দৃশ্যমান বলি বা অদৃশ্যমান বলি, যারা এই মুহূর্তে ক্ষমতাবান বা ক্ষমতাসীন, হয়তো তাদের বিপক্ষে যাবে আমার কথাটা, কিন্তু এটাই সত্য, রাজনৈতিক মদদ ছাড়া চাঁদাবাজি চলে না। ইটস কোয়াইট ইম্পসিবল। সো আমরা কিন্তু এই চাঁদাবাজি দেখতে চাই না, একেবারে দেখতে চাই না, কারণ এই চাঁদাবাজি দেশটা কিন্তু গড়পড়তা আমাদের উপরই পড়ছে। আমরা যখন পণ্য কিনছি, এটা আমরা বের হয়ে আসতে চাই। মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন। আপনার লোকাল মানুষ, বিভিন্ন প্রভাবশালীদের মদতে এই চাঁদাবাজগুলো পুষিয়ে রাখা হয়েছে। চাঁদাবাজি মুক্ত নরসিংদী চাই। নরসিংদী, আমরা একটু কথা বলছি ভিতরে, যে আপনারা অনেকক্ষণ যাবৎ দেখছেন, কথা বলি আমরা একটু। সামনে নির্বাচন, ভোট দিবেন, কেমন প্রার্থী চান আপনারা, যিনি আসলে এই নরসিংদী, চাঁদাবাজি নিয়ে কথা হচ্ছিল, এই যে নিরাপত্তা নিয়ে কথা হচ্ছিল, কি মনে হয় কি পদক্ষেপ নেওয়া উচিত এই যে নিরাপত্তার জন্য, এই নরসিংদীকে নিরাপদ করার জন্য? এখানে আসলে যদি যোগ্য প্রার্থী, ঠিক আছে, শিক্ষিত যোগ্য মেধাবী প্রার্থী যদি উঠে আসে এবং মঈন খান স্যার যদি উঠে আসে, তাহলে সব কিছু নিয়ন্ত্রণে আসবে ইনশাল্লাহ। জি, শুনছিলাম তিনি বলছিলেন কোন এক প্রার্থীর কথা। তার জায়গা থেকে আমরা একটু তরুণ ভোটার, একটু ভাইয়ের সাথে কথা বলি। ভাই, নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ সাগর মোল্লা। সাগর মোল্লা কি করেন, আর কেমন নেতৃত্ব চান, আর নির্বাচনের পরিবেশ কি নরসিংদীতে? আমি নির্বাচন পরিবেশ বর্তমানে এখন নরসিংদীতে এখন ভালো আছে, আর পলার সাথে অনেক শান্তি শৃঙ্খলা আছে। আর সামনে ডক্টর মঈন খান স্যার, তিনি নির্বাচিত হলে আমাদের পলাশ থানাটা অনেক সুন্দর এগিয়ে যেতে পারবে। অনেকে আছেন আমাদের সাথে, নরসিংদীর বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলছেন, তুলে ধরার চেষ্টা করছেন নরসিংদীর যাবতীয় সংকট, নরসিংদীতে শিক্ষা ব্যবস্থা, শিল্প ব্যবস্থা, সব বিষয় নিয়ে তিনি কথা বলছেন। আমাদের সাথে আরেক ভাই রয়েছেন, অনেকক্ষণ যাবৎ তিনি এখানে সামনে আছেন। সামনে ভোট, একটা আনন্দের মিছিল সবার মধ্যে। আপনি কেমন প্রার্থী চান আসলে আপনার নরসিংদীর জন্য? নরসিংদীর জন্য আমি এমন প্রার্থী চাই যে যোগ্যতা সম্পূর্ণ লোক, যারা এদের নরসিংদীতে সব যোগ্যতা আছে, যারা এই দেশকে অনেক উপরে নিয়ে যেতে পারবে। আর নরসিংদী ইতিহাস যদি বলে দেন, নরসিংদী হলো বাংলাদেশের মধ্যে একটা সবচেয়ে বড় উন্নত জেলা ছিল ব্রিটিশ আমল থেকেই, এবং এই রেলপথ, জলপথ, সব পথ এই জায়গায় আছে, শিল্প এলাকাও আছে। এই শিল্প এলাকার দ্বারা আমরা বিগত আমলে একটু ডাউন হয়ে গেছে, এটা আবার যাতে উন্নয়নের দ্বারা দিয়া শিল্প এলাকাটাকে অনেক উন্নত করতে পারে, এমন যোগ্য সম্পূর্ণ ব্যক্তি ইয়াতে আসে, রাজনীতিতে আসে এবং পাশ করে। আমি মনে করি সবচেয়ে যোগ্যতা যারা আছে এই এলাকায়, সেই এমপি হওয়া উচিত। মানে মোদ্দা কথা হচ্ছে, ভালো মানুষকে আপনি নির্বাচিত করতে চান, দেখতে চান ভালো মানুষকে। আমরা কথা বলছি অনেকের সাথে, বিভিন্ন বিষয় উঠে আসছে, এখানে অনেক প্রবীণ ভোটার রয়েছে, আমরা একটু তাদের সাথে কথা বলছি। একটু ভিতরে যদি আমাকে যেতে দেন। আঙ্কেল, আপনার নাম কি? ইসলাম গাজী। বয়স তো অনেক হলো, অনেক নির্বাচন দেখেছেন, সামনে একটা পট পরিবর্তনের পরে একটা নির্বাচন আসতে যাচ্ছে, নতুন সম্ভাবনার দ্বার খুলছে। আপনি কি মনে করেন নরসিংদীর জন্য কেমন নেতৃত্ব দরকার? নেতৃত্ব, ভালো নেতৃত্বই বিচারি আমরা। ভালো নেতৃত্ব, আমরা যেমন সুস্থভাবে থাকতারি, আমরা সুস্থভাবে চলাফেরা করতারি। এতদিন তো চলে গেছি, খুব বিশৃঙ্খলার মধ্যে চলছি যাচ্ছি। মনে করি যাত্রী যেমন সুস্থ
ভাবে আমরা নির্বাচন চাইতে আমরা ভাস করাই আমরা ইয়ে করছি। জি, অনেক ধন্যবাদ। চাচা বলছিলেন এই নরসিংদীর তিনি চান সৎ নিষ্ঠাবান, কারণ তিনি দেখেছেন তার জীবন দশা অনেক নির্বাচন, তিনি চান সৎ নিষ্ঠাবান প্রার্থী যাতে এই নরসিংদীতে নেতৃত্বে আসে। আমরা রয়েছি নরসিংদীতে আমাদের নির্বাচনী পথচলা অনুষ্ঠান নিয়ে আমরা জানানোর চেষ্টা করছিলাম বিভিন্ন বিষয়। আমরা একটু জানতে চাইবো আমাদের আরেক সহকর্মী যিনি মেহেরপুরে রয়েছেন বিনিয়ামিন, তিনি সেখানে নির্বাচনী হালচাল জানাবেন। বিনিয়ামিন। দিন যত যাচ্ছে নির্বাচনী আবহ ততই বেশি গরম হচ্ছে। মেহেরপুরের বিভিন্ন পাড়া মহল্লা, গ্রাম, হাট, বাজার কিংবা চায়ের দোকান সহ গ্রামের মাচায় সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে যে বিষয়টি, সেটি হচ্ছে এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। মেহেরপুর সীমান্তবর্তী এই জেলাটিতে দুটি আসন রয়েছে। দুটি আসনের মধ্যে আমি এখন দাঁড়িয়ে আছি মেহেরপুর 1 আসনে। মেহেরপুর সদর এবং মুজিবনগর উপজেলা নিয়ে গঠিত এই আসনটিতে এখন পর্যন্ত 4 জন প্রার্থীর মনোনয়ন বৈধতা পেয়েছে। সেক্ষেত্রে 4 জন প্রার্থী হচ্ছে বিএনপি, জামাত, এনসিপি এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী। একটু জানিয়ে রাখতে চাই যে হচ্ছে মেহেরপুরে বিগত সময়ে যে সকল প্রার্থীরা দাঁড়িয়েছেন তার মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী যিনি আছেন তিনি সাবেক সংসদ সদস্য। তো কিন্তু বিগত সময়ে তার যে মনোনয়ন ঘোষণার পরে কিন্তু বিএনপির একটি পক্ষ কিন্তু তারা বিএনপির তার মনোনয়ন বাতিলের দাবিতে কিন্তু কর্মসূচি পালন করেছিল। তো কর্মসূচি পালনের ক্ষেত্রে আসলে সেই দিক থেকে যদি চিন্তা করা যায়, যা বিএনপি মনোনীত যিনি প্রার্থী রয়েছেন তিনি প্রচারণার পাশাপাশি আর ধানের শীষের ছায়া তলে সকল বিএনপির নেতাকর্মীদের নিয়ে আসার জন্যও কিন্তু তাকে একটি কাঠখড় পোড়াতে হচ্ছে। অপরদিকে যদি বলি জামাত প্রার্থী যিনি আছেন তিনি কিন্তু এই বিষয়ে খুব বেশি তাকে বেগ পেতে হচ্ছে না। জামাতের নেতা কর্মী কিংবা সমর্থকরা কিন্তু ভোটারদের আসলে দাঁড়িপাল্লা ঝুড়িতে ভোট নেওয়ার জন্য যে প্রচেষ্টা সেটি কিন্তু তারা করে যাচ্ছেন। এর পাশাপাশি যদি আমি আপনাকে একটু জানিয়ে রাখি, মেহেরপুরে এনসিপি এবং জাতীয় পার্টির প্রার্থীদের কিন্তু খুব বেশি প্রচারণা চোখে পড়া যাচ্ছে না, চোখে পড়ছে না। তো সেক্ষেত্রে তারা কিন্তু যে প্রচারণা চালাচ্ছেন তারা কিন্তু তারপরেও বলছেন যে আসলে জয়ের বিষয়ে তারা বেশ আশাবাদী। মেহেরপুরে যে ভোটার রয়েছে তার ভোটারের মধ্যে পুরুষের ভোটারের থেকে কিন্তু নারী ভোটারের সংখ্যা অনেক বেশি। নারী ভোটার, পুরুষ ভোটার 1,36,000 এর জায়গায় নারী ভোটার কিন্তু 1,41,000 ভোটার রয়েছে। সেক্ষেত্রে এবার ভোটে কিন্তু নারী ভোটাররা একটি বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছে সকলে। ভোটারদের সাথে আমার কথা হয়েছে, তারা আমাদের যেটি জানাচ্ছে আসলে দলমত নির্বিশেষে আসলে তারা মেহেরপুরের উন্নয়নকে আসলে অগ্রাধিকার দিয়ে প্রার্থী বাছাই করবে। তো সেক্ষেত্রে নারী ভোটাররা কিন্তু চিন্তা করছে যে হচ্ছে আসলে নারী অধিকার সুরক্ষার জন্য যারা কাজ করবে তাদের বিষয়টাই তারা জানাচ্ছে। মেহেরপুর যেহেতু কৃষি সমৃদ্ধ এলাকা, সেক্ষেত্রে আসলে কৃষকদের পাশে দাঁড়ানোর বিষয়টাও কিন্তু ম্যান্ডেটের মধ্যে কোন প্রার্থী রাখছে সেই বিষয়টিও কিন্তু কৃষকরা কিংবা এখানকার ভোটাররা চিন্তা করছে। 2008 সালের পরে কিন্তু যে নতুন ভোটার রয়েছে তারাও কিন্তু একটি 35,000-এর মতন ভোটার রয়েছে, তারাও কিন্তু ভোটে প্রভাব ফেলবে বলে মনে করছে। সর্বোপরি ভোটাররা মেহেরপুরের উন্নয়নে যে প্রার্থী সবচেয়ে বেশি গুরুত্ব দেবে এবং যে প্রার্থী সবচেয়ে বেশি যোগ্য বলে মনে করবে তাদেরকে বেছে নেবে বলে জানাচ্ছে ভোটাররা। এই ছিল মেহেরপুরের ভোটের সমীকরণের সর্বশেষ খবর। চরনগরদী বাজারে চায়ের আড্ডায় নির্বাচনী পথ চলার আলোচনা কিন্তু জমে উঠেছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা এখানে অবস্থান করছেন, আমাদের সাথে রয়েছেন, গল্প করছেন, আড্ডা করছেন, বিভিন্ন বিষয় তারা তুলে ধরছেন। এই নরসিংদীতে কি ক্রাইসিস রয়েছে, নির্বাচিত প্রার্থীর কাছে কি প্রত্যাশা তারা করেন, আমাদের সাথে আরও অনেকেই রয়েছে, আমরা সবার সাথেই গল্প করব, জানতে চাইব এই যে নরসিংদীতে আমরা বিভিন্ন বিষয় নিয়ে জানতে চেয়েছিলাম। নতুন বাংলাদেশ, পট পরিবর্তনের পরে একটা সম্ভাবনাময় বাংলাদেশ, কেমন বাংলাদেশ আপনি দেখতে চান, কেমন প্রার্থী চান? আসলে আমরা নতুন সম্ভাবনাময় বাংলাদেশকে সুশিক্ষিত একজন সৎ আদর্শবান ব্যক্তিকে চাই। তো এই এলাকায় সৎ এবং আদর্শবান ব্যক্তি ডক্টর মঈন খান স্যার এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন এবং অনেক দক্ষতার সহিত এই মন্ত্রিত্ব এবং এই পলাশের রূপকার হিসাবে উনি পরিচিত আছেন। সাধারণ জনগণের কাছে উনি পলাশের রূপকারী হিসাবে পরিচিত আছেন। কি মনে হয় তিনি এখন নির্বাচিত হলে যে ক্রাইসিসগুলো আমরা বিভিন্ন জায়গাতে শুনলাম এগুলো তিনি উত্তরণ করতে পারবেন? জি,
যে কাজগুলি এখন আছে, এইগুলি একমাত্র ডক্টর মঈন কানসারি এর সঠিক সমাধান দিতে পারবেন। শুনছিলাম তিনি এক প্রার্থীর কথা বলছিলেন, তিনি নির্বাচিত হলে তার মতো করে তিনি প্রত্যাশা করেন তিনি সব ধরনের ক্রাইসিস থেকে উত্তরণ করবেন। আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে, আপনার নাম পরিচয় একটু বলবেন? আমার নাম মোহাম্মদ ফিরোজ মোল্লা। ফিরোজ মোল্লা না? আপনার সাথে কি আমরা কথা বলেছিলাম? একটু জানতে চাই আসলে কিছুক্ষণ আগে বলছিলাম মনে হয় যে এইখানে যে অনেকে বলছিলেন যে নিরাপত্তাজনিত একটা ঝুঁকি রয়েছে, আবার যারা প্রার্থী হয়েছেন তাদের কাছ থেকে এখান থেকে বের হতে চান তারা। কি মনে হয় যে এখন যা পরিস্থিতি নির্বাচনের, কি মনে হয় নির্বাচনের পরিস্থিতি কেমন? নির্বাচনী পরিস্থিতি ইনশাল্লাহ ভালো পরিস্থিতি, এবং এখানে প্রার্থী যারা আছেন তাদের মধ্যে বাংলাদেশের মধ্যে অন্যতম শিক্ষাবিদ এবং সাবেক মন্ত্রী ডক্টর মঈন খানের মতন গুণীজন এই পলাশের ক্যান্ডিডেট, এবং এখানে উনি অত্যন্ত জনপ্রিয় ওনার সততা এবং গুণ দ্বারা, এবং বিগত সময়ে উনি মন্ত্রী ছিলেন সময়ে উনি ব্যাপক উন্নয়ন কাজ করেছেন, সেই হিসাবে জনসাধারণের মধ্যে ওনার। জি, আপনাকে ধন্যবাদ। আসলে বলছিলেন তিনি কথা, আমরা অনেক বিষয় জেনেছি নরসিংদীর বিভিন্ন বিষয়। নির্বাচনী পথচলা অনুষ্ঠানে আমরা নরসিংদীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে এই বিষয়গুলি তুলে আনার চেষ্টা করেছি, কি কেমন ধরনের নির্বাচিত লোক তারা চান, কি ক্রাইসিস চান। আমাদের সহকর্মী রয়েছেন আমাদের সাথে, তিনি শুরু থেকেই কথা বলছিলেন বিভিন্ন বিষয় নিয়ে। আমরা আরেকটু জানতে চাবো আশিকুর রহমান পিয়াল, যে যাবতীয় যে বিষয়গুলো এখানে উঠে আসছে, আপনি তো এখানে দীর্ঘদিন যাবত কাজ করেন, কি মনে হয় যে কোন বিষয়গুলোকে আমরা আসলে মোটা দাগের সামনে রাখতে পারি নরসিংদীর যে সংকটের জায়গা এবং উত্তরণের ক্ষেত্রে এই বিষয়গুলো আসলে ফোকাস করা জরুরি সামনে যিনি নির্বাচিত হবেন? আপনি যদি একটু মোটা দাগে বলেন। আসলে আপনি আমার রিপোর্টটাতে দেখেছেন যে কৃষি এবং শিক্ষা শিল্প নিয়ে আমি একটা রিপোর্ট করেছি, পাশাপাশি পর্যটন কেন্দ্র নিয়ে। তো এই ক্ষেত্রে কিন্তু কৃষিক্ষেত্রে কিন্তু নরসিংদীর প্রায় 40% সবজি কিন্তু নরসিংদীর আশেপাশের জেলায় কিন্তু সরবরাহ করা হচ্ছে, কিন্তু এখানকার কৃষকরা কিন্তু সবসময় বলে আসছে যে তাদের সারের দাম কমানো, ফসফেটের দাম কমানো, পাশাপাশি দাবি তুলে আসছে যে একটা হিমাগার করা, কিন্তু সেইটা কিন্তু এখনও পর্যন্ত হয়ে ওঠেনি। পাশাপাশি আপনাকে যদি বলি, সামনে যে নির্বাচন, আসলে এই নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যে নরসিংদীতে যে জুলাইয়ের আন্দোলনের সময় যে অস্ত্রগুলো জেলখানা থেকে লুট হয়েছে, সেই অস্ত্রগুলো কিন্তু পুরোপুরিভাবে এখনও পর্যন্ত কিন্তু উদ্ধার হয়নি, যার কারণে কিন্তু এই অস্ত্রগুলো কিন্তু যারা লুট করেছে তারা কিন্তু এটা বিভিন্ন কাজে কিন্তু ব্যবহার করছে নরসিংদীতে। আপনি জানেন যে আমি একটু আগেও বলছিলাম যে গত এক বছরে কিন্তু প্রায় 136 জনের হত্যার ঘটনা কিন্তু নরসিংদীতে ঘটেছে। সাধারণ মানুষজন কিন্তু এই বিষয়গুলো নিয়ে কিন্তু আতঙ্কিত, এবং তারা বলছেন যে এখনই যদি আসলে প্রশাসনের পক্ষ থেকে এই অস্ত্রগুলো উদ্ধার না হয়, তাহলে সামনে নির্বাচনে কিন্তু এই যে সংঘর্ষ বলেন বা যে আমরা প্রায় সময় দেখি যে চরাঞ্চলগুলোতে টেটা যুদ্ধ হচ্ছে এবং সংঘর্ষের ঘটনা ঘটছে, যে জায়গায় আগে কিন্তু চরাঞ্চলে যে টেটা নিয়ে যুদ্ধ হতো সেটি কিন্তু এখন আগ্নেয়াস্ত্রের পর্যায়ে চলে গেছে, আগ্নেয়াস্ত্র ব্যবহার হচ্ছে। এই জিনিসগুলো আসলে নরসিংদীর মানুষজন কিন্তু নির্বাচনের আগে কিন্তু নির্বাচনের পরিবেশ সুন্দর করার জন্য সেই জিনিসগুলো কিন্তু উত্তোলন চাচ্ছে। একটা বিষয় আমি একটু জানতে চাই পিয়াল, সেটা হচ্ছে যে কিছু ভোটাররা তারা বলছিলেন যে এই যে সামগ্রিক যে বিষয়গুলো আপনি বললেন, বিভিন্ন টেটা যুদ্ধ, বিভিন্ন যে অস্ত্র সামগ্রীর কথা, এগুলোর যারা হত্যাকর্তা তারা বলছেন যে প্রভাবশালী। তো আসলে সেই প্রভাবশালীদেরকে যারা ভোটার, তাদেরকে যদি প্রভাবশালীদের সাহায্য করতে হয়, ভোটারদের কি করণীয় আপনি কি মনে করেন? আসলে এই জায়গায় আসলে প্রভাবশালী বলতে হচ্ছে কি, যেটা আমরা গ্রাম অঞ্চলে, যেটা চরাঞ্চলে দেখি, ওই জায়গায় প্রভাবশালী কিন্তু কোনো গোষ্ঠীগত তাদের সমস্যা, এবং সেই গোষ্ঠীগত সমস্যা নিয়েই কিন্তু তারা বিভিন্ন ধরনের কিন্তু সংঘর্ষে জড়ায়। তো সাধারণ ভোটাররা আসলে সেই জায়গাটা, সামনে যে নির্বাচন, ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটটা যে প্রয়োগ করার যে নিরাপত্তাটা, সেটাই কিন্তু তারা চাচ্ছে যে সামনে নির্বাচনে যেন তারা ভোটটা সঠিকভাবে দিতে পারে, এবং প্রভাবশালীরা যারা আছে, যারা প্রভাব বিস্তার করতে চায়, এবং অনেকে আছে আসলে একটা জায়গাটাকে আসলে সংঘর্ষে জড়িয়ে একটা আতঙ্ক সৃষ্টি করা, সেই বিষয়গুলো যেন না করতে পারে, সেই আস্থাটা কিন্তু ভোটাররা চাচ্ছে সামনে নির্বাচনে। ধন্যবাদ। আসলে শুনছিলাম পিয়ালের কাছ থেকে এই নরসিংদীতে যাবতীয় যে সংকটগুলো রয়েছে, আমরা নির্বাচনী পথচলা অনুষ্ঠানে চায়ের আড্ডায়, চায়ের চুমুকের সাথে টক মিষ্টি ঝালের যেই শব্দ, সেই শব্দে আমরা বিভিন্ন বিষয় উঠে আসছে। আমরা আরেকটু কথা বলতে চাই, আমাদের হাতে সময় খুব কম, অনেকক্ষণ যাবত আমরা তাদের সাথে কথা বলছি। আপনি আমাদের সাথে
আপনি আমাদের সাথে রয়েছেন, একটু বসেন, আমরা বসে কথা বলবো। আপনার নাম পরিচয় যদি একটু বলেন। মোহাম্মদ জাহাঙ্গীর আলম মৈশান। জাহাঙ্গীর আলম বৈশান, আপনি কি করেন? আমি ডেকোরেশনের ব্যবসা আছে আমার। ডেকোরেশনের ব্যবসা করেন। এই যে আমরা অনেক আলোচনা করলাম, আপনি আসলে কেমন দেখছেন এখন নির্বাচনের যেই হাওয়া বইছে, এখানে পরিস্থিতি কি? এখন এখানের পরিস্থিতি অনেক শান্ত এবং ভালো আছে, কারণ পলাশ একটা ফুলের নাম। পলাশটা অনেক শান্তশিষ্ট, পলাশের লোক শান্তিপ্রিয় লোক। এখানে যতই এমপিতে দাঁড়িয়েছেন তারা প্রত্যেকেই শান্তশিষ্ট। তবে দীর্ঘ 15 বছর আমরা ডক্টর মঈন খানের দেখেছি, উনি শাসন দেখেছি, এবং উনি যেভাবে শান্তশিষ্টভাবে শাসন করেছেন এরকম আমরা আদৌ পাই নাই। তবে আচ্ছা, ভবিষ্যতে আরো ভালো শাসন আপনারা চান, প্রত্যাশা করেন। আমরা একটু কথা বলবো আপনার সাথে। আপনার নাম পরিচয় যদি একটু দিতেন, অনেকক্ষণ যাবত আপনাকে আমি দেখছি, বসায় রাখছি। আপনি একটু বলবেন আপনার নাম পরিচয়। জি, আমার নাম মইনুল ইসলাম মিরু, আমি সভাপতি নরসিংদী পরিবেশ আন্দোলন। পরিবেশ আন্দোলনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনি আছেন। পরিবেশ নিয়ে কথা বলছিলাম, নরসিংদীর যে শিল্প কারখানা থেকে যাবতীয় যেই দূষণ, পরিবেশ নিয়ে নরসিংদীতে যারা নির্বাচিত হয়েছেন বিগত সময় এবং যারা সামনে হবেন তাদের কি করণীয়, এবং যারা হয়েছেন তারা কি করেছেন বা করেননি, যা করেননি সামনে যারা আসবেন তাদের আসলে সবচেয়ে গুরুত্ব কোন দিকে দেওয়া উচিত? একটু আগে আপনার সাথে কথা বলছিলেন আমাদের শ্রদ্ধেয় ডক্টর মশিউর রহমান মিদা স্যার, আপনি পরিবেশ বিষয়ে জানতে চেয়েছেন। আমাদের এখানে মেঘনা, শীতলক্ষা, হাড়িদোয়া, ব্রহ্মপুত্র নদ এবং কলাগাছিয়া, এই নদীগুলো যদি আমরা দেখি, এর মধ্যে হাড়িদোয়া এবং কলাগাছিয়া সহ শীতলক্ষা, এগুলোর জলগুলো আপনার মনে হবে কেমিক্যালের ড্রেন। এটা আর নদী নেই। এখানে মাছ তো দূরের কথা, এখানে পোকামাকড় পর্যন্ত নেই, জীববৈচিত্র্য বিলীন। এখানে আপনি জানেন এটা শিল্প এবং কৃষি দুটাতেই জাতীয় পর্যায়ে সমান গুরুত্ব রাখছে, কিন্তু এই কেমিক্যালের পানি ফসলের মাঠে ঢুকে গিয়ে এখানকার মাটি পানি সব কিছু এমনভাবে দূষিত হয়েছে, এটা এখন আর ফসল চাষের উপযোগী নেই। আমরা বিভিন্ন সময় কৃষকদের কান্না দেখেছি। আমাদের অবস্থান থেকে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা প্রশাসন, জনগণকে সম্পৃক্ত করে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছি, এবং আমাদের সময় টিভিতেও আমাদের পিএল সাহেব এর আগে রিপোর্ট করেছেন। কিন্তু আমরা দেখেছি যে যারা নির্বাচিত, আপনার কথা অনেক বিষয় উঠে আসছে। আমরা যদি এই পরিবেশ সম্মিলিত যে যাবতীয় যে সংকটের কথা বললেন, এই সংকট উত্তরণ করি বা করা সম্ভব হয়, তাহলে এই অঞ্চলকে কি ট্যুরিজম করা সম্ভব, মানে টুরিস্ট স্পট করা কি সম্ভব কিনা? এখানে ট্যুরিজমের একটা পর্যাপ্ত সম্ভাবনা রয়েছে। এখনও এখানে কিছু আর্টিফিশিয়াল টুরিস্ট স্পট গড়ে উঠেছে এবং সেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে। শিল্প সাহিত্য সংস্কৃতির পাশাপাশি যেহেতু নদী বেষ্টিত 5-6টি নদী এখানে রয়েছে, এটি আমাদের নৌকেন্দ্রিক যাতায়াত সহ ট্যুরিজমের জন্য একটা চমৎকার পরিবেশ হবে বলে আমি মনে করি। যে অনেক ধন্যবাদ আপনাকে, আপনি অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে আনলেন। আমরা নরসিংদীর বিভিন্ন যে ক্রাইসিস সম্পর্কে, সংকট সম্পর্কে জেনেছি, কেননা একটা বিষয় শুধুমাত্র এই যারা এখানে রয়েছেন ভোটার, বিভিন্ন বয়সী, তাদের মধ্য থেকে বিভিন্ন বিষয় উঠে আসছে। আমরা একটু জানতে চাইবো যে এইখানে অনেকেই বলছেন যে বিভিন্ন সময় যে নেতৃত্বে যারা থাকেন তারা প্রতিশ্রুতি দেন, কিন্তু বাস্তবায়ন আসলে কতটুকু হয়? কি মনে হয় যারা প্রার্থী হয়েছেন তারা প্রতিশ্রুতি বাস্তবায়ন কতটুকু করবেন বা কতটা প্রত্যাশা করেন আপনি? অবশ্যই আমরা তো আশা করি যারা আগে ইলেকশনের আগে যারা কথা দেন, কথা অবশ্যই প্রতিশ্রুতি করবেন। কিন্তু আমি যে এলাকার মধ্যে বাস করি সেটা হচ্ছে দুর্গম মানে চরাঞ্চলে, হ্যাঁ, সেটা হচ্ছে রায়পুরাতে। তো ওইখানে যারাই রাজনীতি করে তারা এই দুই পক্ষের মধ্যে হচ্ছে যে একটা মানে একটা ঝগড়া বিবাদ থাকে। এই ঝগড়া বিবাদের দুনো পক্ষকে উস্কে দিয়ে কিন্তু এটা নিয়ে তারা আগামী রাজনীতি করে, কিন্তু এটা স্থায়ীভাবে তারা কিন্তু ওই রকমের মানে ইয়াতে আসে না, সমাধানে আসে না। তারা যদি এরকম ইচ্ছা থাকতো যে না এটা স্থায়ীভাবে সমাধান হবে, তাহলে অবশ্যই সম্ভব। এবং আপনি অবশ্যই জানেন যে বিগত 17 বছর যারা ক্ষমতায় ছিল তারাও কিন্তু এই দুনো পক্ষের মধ্যে এরকম ঝগড়া কিন্তু করে রাখছে, মানে জিয়াই রাখছে, মানে যার ফলে এটা কিন্তু জি হ্যাঁ তো এর ফলে দেখা গেছে কি এটার কিন্তু সমাধানটা হয় না। এখন যা আগামীতে মনে করেন যে আসবে যারা, তারা যদি এরকম মনে করেন যে ইচ্ছা থাকে যে না আমরা আমাদের মানে ওই অঞ্চলকে শান্তিময় রাখবো এবং হচ্ছে মানে সুশৃঙ্খল রাখবো। মোদ্দা কথা হচ্ছে যারা নেতৃত্ব আসবেন তাদের ইন্ধনে যাতে কোনো ধরনের সংকট তৈরি না হয়। একজন এখানে মুরব্বী রয়েছেন, আপনার নাম পরিচয় একটু বলেন ছোট করে, যদি আমাদের
বলেন, এই যে প্রার্থীরা যারা প্রতিশ্রুতি দেয়, আমরা দেখি প্রতিশ্রুতি ফুল ঝুরিতে থাকে, নির্বাচন পরে প্রতিশ্রুতি বাস্তবায়ন হয় না। কি মনে হয় এবার যারা প্রার্থী হয়েছেন প্রতিশ্রুতি বাস্তবায়ন কতটুকু করবেন, প্রত্যাশা কতটুকু আপনার? আমরা পলাশ থানায় এমন একটা লোক চাই, নিষ্ঠাবান, শিক্ষিত, সৎ লোক। এই সৎ লোক আমরা বলতে একটা সৎ লোকই আছে পলাশ থানায়, সেটা আব্দুল ডক্টর মঈন খান সাহেব। আমরা আব্দুল ডক্টর মঈন খান সাহেবকে ভোট দিব। শিক্ষিত সৎ লোক আপনি চান, যারা আসলে প্রতিশ্রুতি দিবে সাথে বাস্তবায়নও করবে, তাই না? প্রতিশ্রুতি যাতে দিয়ে বাস্তবায়ন না করে এরকম প্রার্থী আপনারা চান না। আপনাদের আশা যিনি নির্বাচিত হবেন তিনি আসলে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনার কি মনে হয় নরসিংদীতে যারা প্রার্থী কতভাগ আশাবাদী তাদের দিয়ে নরসিংদীর সংকট থেকে আপনারা উত্তরণ হবে, এটা কতটুকু আশাবাদী? ইনশাল্লাহ আমরা হলাম সাধারণ জনগণ, কারণ আমরা 18 বছর ধরে ভোট দিতাম পারছি না। এখন আমরা নরসিংদী এই 5টা সিটের টেনে মানে সবার আগে থাকবে ডক্টর আব্দুল মঈন খান স্যার, আর এরপরে দানের শীষ মার্কানি দেখাচ্ছে। আপনাকে ধন্যবাদ। আমরা অনেক বিষয় নিয়ে কথা বলছিলাম, বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সামনে কথা হচ্ছিল। তো আমরা আসলে জানতে চাই এই অঞ্চলের সব কিছু মোটামুটি উঠে আসছে, সব ক্রাইসিস উঠে আসছে। এ অঞ্চলে থাকে অনেক জায়গায় অনেক ধরনের অনেক শ্রেণী পেশার মানুষ থাকে। তো একটু বলবেন যে অঞ্চলে যে পথ শিশুদের নিয়ে আপনি কাজ করেন, আমরা যতদূর জানি, তাদের কি সংকট, যারা নির্বাচিত হবেন তাদের কি করণীয় তাদের জন্য? প্রথমে তো হলো যে যারা ছিন্নমূল শিশু আছেন সমাজে ছড়িয়ে ছিটিয়ে, তাদের জন্য একটা স্থায়ী ব্যবস্থা করা, যেমন হতে পারে তাদের জন্য একটা ডে কেয়ার সিস্টেম, যে ওরা ওখানে অবাধে ওরা বড় হবে, ওখানে একজন দায়িত্বপ্রাপ্ত থাকবেন, উনিও তাদেরকে পড়াশোনা প্লাস আনুষঙ্গিক যা আছে সেইগুলির ব্যাপারে তাদেরকে মানে ব্রিফ করবেন। কেননা পথ শিশুর সংখ্যা কিন্তু আমাদের সমাজে একটি বড় অংশ, তাদেরকে যদি আমরা পিছনে ফেলে সামনের দিকে চলে যাই, তারা কিন্তু সমাজের জন্য বোঝায় স্বরূপ থাকবেন। তো তাদেরকে কিন্তু অন্তত যেন ওরা অক্ষর জ্ঞানটুকু শিখে সামনের জন্য তাদের চলার পথগুলো আরও সুগম হয়, প্রসারিত হয়, সেই ব্যবস্থাগুলোকে কিন্তু করতে হবে। তো সেই জন্য যিনি প্রতিনিধিত্ব করবেন বা যিনি আমাদের এই প্রতিনিধিত্ব করার জন্য আসবেন, তার প্রতি আমাদের অবশ্যই আকুল আবেদন থাকবেন যে এই পথ শিশুদেরকে অবজ্ঞার চোখে না দেখে তাদেরকে ভালোবাসার চোখে দেখে তাদের জন্য একটা স্থায়ী ব্যবস্থাকরণ করা। যারা নির্বাচিত হবেন তারা যাতে এই ধরনের পদক্ষেপ নেয়। আমরা একটু শেষমেশ কথা বলতে চাই আপনার কাছে। আপনি কি প্রত্যাশা করেন নরসিংদী যারা নির্বাচিত হবে তাদের কাছে একটু ছোট করে বলবেন, কি প্রত্যাশা আপনার? ধন্যবাদ আপনাকে। যে আমরা প্রত্যাশা করি যে আমাদের যারাই নির্বাচিত হয় তারাই আমাদের শাসক হয়ে ওঠে, যাতে তারা সেবক হয় এবং আমাদের দুর্নীতি প্রত্যেকটা রঞ্জে রঞ্জে। আজকে প্রশাসন আমরা কিন্তু একটা আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে হটাইছি, কিন্তু আমাদের কিন্তু প্রশাসন কিন্তু এখন কিন্তু আগেরটাই রয়ে গেছে এবং আমাদের মাদকাসক্ত আজকে যুব সমাজ আসক্ত। আমরা চাই যারা নির্বাচিত হয়ে আসবে তারা এই বিষয়গুলো আজকে সরকারের পক্ষ থেকে যারা এদিকে নির্বাচিত হয় তাদের আমলাতান্ত্রিক বিষয়গুলো তাদের নেতাকর্মীরাই কিন্তু এই বিষয়গুলো বেশি ঘটায়। এই জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন, যারা নির্বাচিত হবেন তারা যাতে শাসক না হয়, শোষক না হয়, তারা যাতে এদেশের মানুষের পক্ষে কাজ করে জনগণের সেবক হয়ে ওঠে, সেই কথা বলেছেন। আমরা নরসিংদীতে রয়েছি। নরসিংদীতে নির্বাচনের পথে চলার সময় টেলিভিশনের বিশেষ আয়োজনে বিভিন্ন বিষয় উঠে এসছে। আমরা জানানোর চেষ্টা করেছি এই অঞ্চলে ভোটাররা কি চান, কেমন প্রার্থীকে বেছে নিতে চান, প্রার্থীদের কাছে তাদের প্রত্যাশা কি, প্রার্থীরা এখান থেকে জানবেন, বুঝবেন, ভবিষ্যতে নির্বাচিত হয়ে তারা সেই পদক্ষেপ নেবেন, সে বিষয়টা আমরা জানানোর চেষ্টা করেছিলাম। আমাদের সাথে ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, দিনমজুর থেকে শুরু করে চিকিৎসক, ব্যবসায়ী, শিক্ষক, বিভিন্ন সংস্থার সাথে জড়িত স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে সবাই আমাদের সাথে ছিলেন। নবীন ভোটার, প্রবীণ ভোটার সকলের প্রত্যাশা একজন যোগ্য, সৎ, নিষ্ঠাবান ব্যক্তিত্ব তারা নির্বাচিত করতে চান এবং আগামীর যে নরসিংদী তারা সুন্দরভাবে গড়ে তুলবেন। আমাদের আজকের আয়োজন এখানেই ছিল। আমরা আগামীকালকে ঠিক গাজীপুরে থাকবো, সেই অনুষ্ঠান নিয়ে নির্বাচনের পথে চলায়। সঙ্গেই থাকবেন সকালে।